একজন সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কিন্তু সেই রায় কার্যকর করার সবচেয়ে বড় বাধা এখন বাংলাদেশের ভেতরে নয়, ভারতে। কারণ শেখ হাসিনা এখন ভারতে। আর নতুন করে সামনে এসেছে আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আসলে কে নেবে? ভারত সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী বিষয়টি শেষ পর্যন্ত যেতে পারে ভারতের আদালতে। অর্থাৎ হাসিনাকে ফেরত দেওয়া হবে কি হবে না, এটা শুধু ঢাকা আর দিল্লির রাজনৈতিক দর কষাকষির বিষয় নয়, ভারতের বিচারিক প্রক্রিয়াও এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কিন্তু কোন আদালত, কতদিন লাগবে, আর আদালতের সামনে কি কি প্রশ্ন উঠবে, চলুন দর্শক বিষয়টি খোলাসা করি। 2025 সালের 17 নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেয়। 2024 সালের জুলাই আগস্টের আন্দোলন দমনে সংগঠিত অপরাধের দায়ে এই রায় দেওয়া হয়। হাসিনা অবশ্য শুরু থেকেই বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করে আসছেন। কিন্তু আদালতের রায় ঘোষণার পরে সামনে আসে বাস্তব সমস্যা। রায় বাংলাদেশে, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে নেই। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর তিনি ভারতে চলে যান। এরপর থেকেই তিনি সেখানে অবস্থান করছেন। ফলে বাংলাদেশের আদালত যত কঠোর রায় দিক না কেন, তাকে দেশে ফিরিয়ে আনা ছাড়া সেই রায় বাস্তবায়নের প্রশ্নই আসে না। এই কারণে ঢাকা দিল্লির কাছে প্রত্যর্পণের দাবি জানায়। 2025 সালের রায়ের পর চাপ আরও বাড়ে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেওয়া ভারতের দায়িত্ব। কিন্তু ভারত কি করছে? এ বিষয়ে দিল্লি খুব হিসাব করে কথা বলেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল বাংলাদেশের অনুরোধ তারা পেয়েছে এবং বিষয়টি পরীক্ষা করা হচ্ছে। ভারতীয় কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্ত কেবল সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে না, ভারতের আদালতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিষয়টির নিষ্পত্তি হতে পারে। আদালতকে দেখতে হবে বাংলাদেশের যে অপরাধে হাসিনাকে দণ্ডিত করা হয়েছে সেটি ভারতীয় আইনেও প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয় কিনা। আদালতকে দেখতে হবে বাংলাদেশের যে অপরাধে হাসিনাকে দণ্ডিত করা হয়েছে সেটি ভারতীয় আইনেও প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয় কিনা এবং চুক্তির অন্যান্য শর্ত পূরণ হচ্ছে কিনা। ভারতের এক শীর্ষস্থানীয় কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, প্রত্যর্পণের সিদ্ধান্ত শেষ পর্যন্ত আমাদের আদালতই নেবে। এটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না। আর আদালতের প্রক্রিয়ায় যেটি প্রতিষ্ঠিত করতে হবে তা হলো যে অপরাধগুলো করার অভিযোগ আনা হয়েছে সেগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে শ্রেণীবদ্ধ কিনা। তাহলে প্রশ্ন আসে, বাংলাদেশ তো ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি করেই রেখেছে, তাহলে এত জটিলতা কোথায়? দর্শক, 2013 সালে বাংলাদেশ ও ভারত প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে। একই বছরের অক্টোবরে সেটা কার্যকর হয়। এই চুক্তির মূল উদ্দেশ্য খুব সহজ। এক দেশের আইনে গুরুতর অপরাধ করে কেউ অন্য দেশে গিয়ে আশ্রয় নিলে নির্দিষ্ট শর্তে তাকে ফেরত দেওয়া যাবে। শুনতে খুব সরল, কিন্তু চুক্তির ভেতরে আছে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম। অনুচ্ছেদ 6 বলছে, কোনো অপরাধকে যদি রাজনৈতিক চরিত্রের অপরাধ হিসেবে বিবেচনা করা হয় তাহলে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করার সুযোগ রয়েছে। তবে একই অনুচ্ছেদে এমন বেশ কিছু গুরুতর অপরাধ রয়েছে যেগুলোকে শুধু রাজনৈতিক অপরাধ বলে প্রত্যর্পণ ঠেকানো যাবে না। এরপর আসে অনুচ্ছেদ 8, যেখানে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের আরও কিছু ভিত্তি আছে। যেমনটি অনুরোধটি যদি ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে করা হয়নি বলে মনে হয়, কিংবা সব পরিস্থিতি বিবেচনায় প্রত্যর্পণ অন্যায্য বা নিপীড়নমূলক হয়ে দাঁড়ায়, এই ধারাগুলো শেখ হাসিনার ক্ষেত্রে হয়ে উঠতে পারে আইনি লড়াইয়ের কেন্দ্রবিন্দু। অর্থাৎ ব্যাপারটা শুধু একটি কূটনৈতিক চিঠির জবাব দিয়ে শেষ হওয়ার মতো নয়। আর এখানে সময় হয়ে উঠতে পারে সবচেয়ে বড় ফ্যাক্টর, কারণ আদালতের প্রক্রিয়া মানে একদিনে সিদ্ধান্ত নয়। প্রত্যর্পণের ক্ষেত্রে নথি যাচাই, আইনি আপত্তি, সরকারের অবস্থান এবং বিচারিক পর্যালোচনা সব মিলিয়ে প্রক্রিয়া দীর্ঘ হওয়ার সুযোগ রয়েছে। 2025 সালের রায়ের পরেও ভারতীয় সূত্র রয়টার্সকে বলেছিল, বাংলাদেশের দেওয়া ট্রাইব্যুনালের নথি যথাযথ প্রক্রিয়া এবং অন্যান্য বিষয় পরীক্ষা করা প্রয়োজন। তাই আদালতের কথা সামনে আসায় ঢাকার জন্য একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে। বাংলাদেশ চাইলে এখন কাউকে পাঠিয়ে দিল্লি থেকে হাসিনাকে নিয়ে আসতে পারবে না। আবার ভারতের সরকার চাইলেই হয়তো এক সকালে তাকে বিমানে তুলে ঢাকায় পাঠিয়ে দিবে। বিষয়টিও এত সহজ নয়। মাঝখানে দাঁড়িয়ে আছে আইন, আর আইনের পেছনে আছে রাজনীতি। কারণ শেখ হাসিনা ভারতের কাছে সাধারণ কোনো সাবেক বিদেশি সরকার প্রধান নন। দীর্ঘ সময় তার সরকারের সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নিরাপত্তা, যোগাযোগ, সীমান্ত এবং আঞ্চলিক রাজনীতিতে দুই সরকার একসঙ্গে
কাজ করেছে। ফলে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া দিল্লির জন্য শুধু একটি প্রত্যর্পণ মামলা হিসেবে দেখা কঠিন, এটি একই সঙ্গে একটি রাজনৈতিক বার্তাও। এই টানাপোড়েনের মাঝেও আরেকটি বিষয় লক্ষ্য করার মতো, হাসিনা ইস্যুতে দুই দেশের মধ্যে বিরোধ থাকলেও ঢাকা ও দিল্লি পুরো সম্পর্ককে ভেঙে পড়তে দিতে চায়নি। হাসিনা ইস্যুতে দুই দেশের মধ্যে বিরোধ থাকলেও ঢাকা ও দিল্লি পুরো সম্পর্ককে ভেঙে পড়তে দিতে চায়নি। 2025 সালের এপ্রিলে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক হয়। সেখানে দুই দেশের সম্পর্ক, সীমান্ত এবং শেখ হাসিনার প্রত্যর্পণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা আসে। ভারত একই সঙ্গে বলেছিল দুই দেশের সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলা উচিত এবং সম্পর্ককে বাস্তববাদী ও গঠনমূলক পথে নেওয়া দরকার। এর অর্থ কি? হাসিনাকে নিয়ে দ্বন্দ্ব থাকবে, আইনি লড়াই চলবে, কিন্তু তার জন্য পুরো বাংলাদেশ ভারত সম্পর্ককে জিম্মি করে রাখা কোনো পক্ষের জন্যই সহজ নয়। কারণ দুই দেশের সম্পর্ক শুধু একজন রাজনৈতিক নেতাকে ঘিরে নয়, সীমান্ত আছে, বাণিজ্য আছে, নদীর পানি আছে, বিদ্যুৎ ও যোগাযোগ আছে, নিরাপত্তা সহযোগিতাও রয়েছে, আর আছে 4000 কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত জুড়ে কোটি মানুষের বাস্তব জীবন। তাই শেখ হাসিনার প্রত্যর্পণ এখন একই সঙ্গে তিনটি লড়াই। প্রথমটি আইনের লড়াই, দ্বিতীয়টি কূটনীতির লড়াই, আর তৃতীয়টি সময়ের লড়াই। একজন সাবেক প্রধানমন্ত্রী এক দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, অন্য দেশে অবস্থান করছেন, মাঝখানে দুই দেশের চুক্তি, আর সেই চুক্তির প্রতিটি শব্দ এখন হয়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত আইনি লড়াইয়ের অংশ। আর মাঝখানে একটি প্রশ্ন, শেষ পর্যন্ত ভারতের আদালত কী সিদ্ধান্ত দেবে? সে উত্তরই হয়তো ঠিক করবে শুধু শেখ হাসিনার ভাগ্য নয়, আগামী দিনের ঢাকা দিল্লির সম্পর্কের গতিপথ।